আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস একাদশ ভূগোল প্রথম পত্র। আমরা আজকে আলোচনা করব প্রাকৃতিক ভূগোল। আমরা এর আগে আলোচনা করেছিলাম সৌরজগৎ, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টের পরিচয়, তারপরে আলোচনা করেছিলাম অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, তারপরে আলোচনা করেছিলাম পৃথিবীর গতি আর গতি বা বার্ষিক গতি, কিভাবে দিন রাত্রি হয়, কিভাবে ঋতুর পরিবর্তন হয়। আমরা সেগুলো গত ক্লাসে শেষ করে দিয়েছি। প্রাথমিক ধারণা অর্থাৎ জিওগ্রাফির যে প্রাথমিক ধারণা, এই ধারণা সম্পূর্ণটাই শেষ আমাদের। আমরা এখন সিলেবাসের পড়া শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমরা সিলেবাসের পড়া শুরু করবো। আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোল কাকে বলে, এরকম প্রশ্নের উত্তর কিভাবে দেব? দেখো, প্রাকৃতিক ভূগোল বলতে কি বুঝো? কাকে বলে অথবা বলতে কি বুঝো, এর উত্তর আমরা কিভাবে দেব? প্রাকৃতিক ভূগোল প্রকৃতি প্রদত্ত যেসব উপাদান রয়েছে, প্রকৃতি প্রদত্ত অর্থাৎ ভূগোলের যে শাখায় বা যে শাস্ত্রে প্রকৃতি প্রদত্ত সকল উপাদান নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলা হয়। স্বাভাবিক একটা সংজ্ঞা। তবে আবার একটু উন্নত করে বলতে পারো যে ভূগোলের যে শাস্ত্রের মাধ্যমে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি ইত্যাদি আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলা হয়। প্রাকৃতিক পদার্থ যত উপাদানগুলো রয়েছে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ক্রিন শেয়ার করবো, কন্টিনিউ পড়াবো প্রাকৃতিক ভূগোলের এই ক্লাসটা। আজকে আমরা কন্টিনিউ দেখবো। দেখো, সেদিন আমরা যে আলোচনা করেছিলাম কন্টেন্ট ছাড়া, আজকে আমরা কন্টেন্ট আলোচনা করবো। নবাগত সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং লাল টুকটুকা গোলাপের শুভেচ্ছা। যদিও সামনাসামনি দেওয়া সম্ভব হচ্ছে না, যে যেখানে বসে আছো সবাই এই শুভেচ্ছাটি আন্তরিকতার সাথে গ্রহণ করবে আশা করছি। তাহলে আমরা আজকের এই কন্টেন্টে আলোচনা করবো প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা, প্রাকৃতিক ভূগোলের পরিধি, প্রকৃতি ও পরিধিগুলা। আমরা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা জানবো, প্রকৃতি পড়বো, প্রাকৃতিক ভূগোলের এবং প্রাকৃতিক ভূগোলের পরিধি জানবো। এরপর দেখো, আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে দুইটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোই প্রাকৃতিক ভূগোল আলোচনা করে থাকে। যেমন দেখো, প্রাকৃতিক ভূগোলের যে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, তারপরে বিভিন্ন ধরনের অর্থাৎ যে সাগর, মহাসাগর ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। এরপরে দেখো, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, তারপরে তোমার বায়ুমণ্ডল, এগুলো আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। এই যে ফিজিক্যালের মধ্যে দেখো অ্যাটমসফিয়ার রয়েছে, বায়ুমণ্ডল, তারপরে বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল, তারপরে হাইড্রোস্ফিয়ার বায়ুমণ্ডল, তারপরে হিউম্যান জিওগ্রাফি যেটা মানবিক ভূগোল আলোচনা করে থাকে এই ফিজিক্যালের মধ্যে। আর এনভায়রনমেন্টের মধ্যে দেখো প্রকৃতি, পরিবেশ প্রদত্ত যা কিছু রয়েছে সবকিছুই আলোচনা করে থাকে এই প্রাকৃতিক ভূগোল। আমরা দেখলাম। এরপর দেখো, প্রত্যাশিত ফলাফল। আমরা এই অংশ থেকে কি কি শিখতে পারবো? প্রাকৃতিক ভূগোল কাকে বলে তা বলতে পারবো, প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য বলতে পারবো, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি পরিধি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, প্রাকৃতিক ভূগোলের উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। আমরা এখানে এসব আলোচনা করে নেব। তাহলে ভূগোল বিষয়টি মূলত দুই প্রকার আমরা বলেছিলাম, যে প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। এখন বর্তমানে তিন প্রকার ধরে নেওয়া হয়। প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল এবং পদ্ধতিগত ভূগোল আমরা ধরে বলা হয় এখন। তার এই প্রাকৃতিক ভূগোল হচ্ছে ফার্স্ট পত্রের মধ্যে, প্রথম পত্রের মধ্যে আলোচনা করা হয়, আর মানবিক ভূগোল আলোচনা করা হয় দ্বিতীয় পত্রের মধ্যে। এরপর দেখো, যদি প্রশ্ন থাকে এমন যে প্রাকৃতিক ভূগোলের আরেকটি নাম কি? ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি বলা হয়। এরপরে দেখো, ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহের মধ্যে ভূগোল শাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন। তাহলে এখানে গতিশীল বিজ্ঞান বলা হয়েছে কেন? ভূগোল সবসময় পরিবর্তনশীল। প্রকৃতি যেমন সবসময় পরিবর্তনশীল,
বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতি প্রদত্ত যেসব উপাদানগুলো রয়েছে এইসব উপাদানগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে থাকে। এই জন্য ভূগোলকে একটি গতিশীল বিজ্ঞান বলা হয়েছে, যে কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই অবয়বগুলা বা উপাদানগুলোরও পরিবর্তন সংঘটিত হয়, অনেক উপাদানগুলোরও পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। এরপরে দেখো জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহের মধ্যে ভূগোল শাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন। প্রথম দিনে আমরা ক্লাসে বলেছিলাম সবচেয়ে প্রাচীনতম শাস্ত্রই হচ্ছে ভূগোল শাস্ত্র। এটি সর্বপ্রথম বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের জগতে, গবেষণার জগতে এই শাখাটি বেশি কাজে লাগিয়েছিল সেই সময়। পর্যায়ক্রমে এর উন্নয়ন ঘটে থাকে। প্রাকৃতিক ভূগোলের সাথে অন্তর্ভুক্ত হওয়াতে সময়ে সময়ে বিভিন্ন বিষয় যুক্ত হয়। তাহলে প্রাকৃতিক ভূগোলের সাথে অন্তর্ভুক্ত হওয়াতে সময়ে সময়ে এর মধ্যে বিভিন্ন ধরনের বিষয় যুক্ত হয়ে থাকে। এবারে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা থেকে ইমানুয়েল ক্যান্ট এর মধ্যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে নিঃসর্গের সারাংশ। তাহলে ইমানুয়েল ক্যান্ট বলছে কি, প্রাকৃতিক ভূগোল হচ্ছে নিঃসর্গের সারাংশ এবং ভূগোলের অন্য সকল শাখার ভিত্তি। তাহলে ভূগোলের যতগুলো শাখা রয়েছে, যেমন নগর ভূগোল, বসতি ভূগোল, গ্রামীণ ভূগোল, সমুদ্র ভূগোল, জীব ভূগোল ইত্যাদি, যা শাখাগুলো রয়েছে এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে ভিত্তি ধরে নেওয়া হয় এই ভূগোলকে। আর প্রাকৃতিক ভূগোল হচ্ছে নিঃসর্গের সারাংশ বলার অর্থটা কি, এখানে প্রকৃতি প্রদত্ত যত উপাদানগুলো রয়েছে, গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সবকিছুতেই আমাদের অঙ্গ জুড়ে বা ভালো লাগার সবকিছু জড়িত রয়েছে, এই জন্য এটাকে নিঃসর্গের সারাংশ বলা হয়েছে। তারপরে দেখো অধ্যাপক মার্কনি বলেন মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। তাহলে মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। তারপরে মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হচ্ছে ভূগোল। অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্পের মধ্যে দেখো পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। তাহলে অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্পের মধ্যে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রেটারের মধ্যে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞান বলা হয়েছে ভূগোলকে। এটি কাকে? এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, এটা কে বলেছেন? অথবা অধ্যাপক মার্কনির মতে ভূগোল কাকে বলে, অথবা ড্যাডলি স্ট্যাম্পের মতে ভূগোল কাকে বলে। যেমন দেখো অধ্যাপক মার্কনি বলেছেন পৃথিবী মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা, মানুষ যেখানে বসবাস করবে, মানুষ যাদেরকে ঘিরে বসবাস করে সবকিছুর বর্ণনা হচ্ছে ভূগোল, সবকিছু মিলে বর্ণনা করা হচ্ছে ভূগোল। এরপর দেখো অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্পের মধ্যে পৃথিবী ও এর অধিবাসী, পুরো পৃথিবী আলোচনা করা হয় এবং এই পৃথিবীর মধ্যে যেসব যারা বসবাস করে, উদ্ভিদ প্রাণী, যেসব প্রাণী বলো না কেন, যেখানে যে অবস্থাতে বসবাস করবে না কেন, তাদের বর্ণনাই হচ্ছে ভূগোল দিয়ে থাকে। এরপর অধ্যাপক কার্ল রেটার বলেছেন যে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞান গবেষণা অর্থাৎ জ্ঞানিত হচ্ছে বিজ্ঞান। ভূগোল থেকেই মানুষ গবেষণা করে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের শাখা প্রশাখায়, বিজ্ঞানের শাখা প্রশাখায় আলোচনা করেছেন, বিভিন্ন শাখা প্রশাখা বের করে নিয়েছেন। এটাই এই জন্যই কার্ল রেটার পৃথিবীর বিজ্ঞান বলেছেন ভূগোলকে। এরপর দেখো কার্ল রেটারের মতে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব বৈচিত্র্য সম্পন্ন সহ একটি স্বতন্ত্র একক হিসেবে বিচার করে। তাহলে কার্ল রেটার আরেকটি সংজ্ঞা দিয়েছেন, দেখো প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, অবয়ব বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর সমস্ত উপাদান সব কিছুকেই বোঝানো হয়েছে, বৈচিত্র্য ও সম্পর্ক সহ, যাদের মধ্যে এই বৈচিত্র্যতা রয়েছে এবং সম্পর্ক রয়েছে, সম্পর্ক একটি স্বতন্ত্র একক হিসেবে বিচার করে থাকেন। এটাই হচ্ছে ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলের বিজ্ঞানের হচ্ছে সেই শাখা, যে শাখার মধ্যে পৃথিবীর সব উপাদানের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্ক বা মিথস্ক্রিয়া রয়েছে, তার একটি স্বতন্ত্র একক নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এরপরে রিচার্ড হাডসনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল
ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। তাহলে রিসার্চ হার্শন আবার কি বলছে দেখো, ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য, ভূপৃষ্ঠের মধ্যে যে পরিবর্তন প্রক্রিয়া রয়েছে, যেটা ভূমিকম্পের কারণেই হোক, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণেই হোক, বা বন্যার কারণেই হোক, আর প্রাকৃতিক যে কোনো দুর্যোগের কারণে হোক, ভূপৃষ্ঠের যে পরিবর্তনশীল বৈশিষ্ট্য সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা, তাহলে যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। তাহলে প্রাকৃতিক ভূগোলের কাজ এই পরিবর্তনশীল প্রক্রিয়ার যা সুবিন্যস্ত বর্ণনা, যুক্তিসঙ্গত বর্ণনা, এগুলো ব্যাখ্যা করা প্রাকৃতিক ভূগোলের কাজ। এরপর দেখো, আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি অনুযায়ী পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক চিত্রাবলী বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল। তাহলে আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল। আমরা প্রাকৃতিক ভূগোলের অনেকগুলো সংজ্ঞা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি তোমরা এইগুলো প্রশ্ন পরে করো, বলো, তারপর বলো কি বলতে চাও। কার্ল লিটারের স্যার সংজ্ঞাটা আবার একটু বলে, বুঝতে পারিনি। কার্ল লিটারের মধ্যে দেখো, প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, এখানে অবয়ব অর্থ উপাদানগুলোকে বোঝানো হয়েছে, যা কিছু রয়েছে পৃথিবীর মধ্যে যত উপাদানগুলো রয়েছে এর বৈচিত্র্য এবং সম্পর্ক, একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের সম্পর্ক, যেমন উদ্ভিদের সাথে প্রাণীর সাথে উদ্ভিদের, এক ধরনের প্রাণীর সাথে আরেক ধরনের প্রাণী, একটা উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদের যে বৈচিত্র্য রয়েছে, যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের একটি স্বতন্ত্র একক হিসেবে বিচার করে প্রাকৃতিক ভূগোল। এটাই কার্ল লিটার বলেছেন। তারপর দেখো, ছোট্ট একটা ভিডিও আমরা সেদিন দেখাইছিলাম সোলার সিস্টেমের। এই ব্যক্তিটির ছবিটা দেখো, আলেকজান্ডার ভন হামবোল্ট। গতদিনে আমরা বলেছিলাম প্রাকৃতিক ভূগোলের জনক বলা আলেকজান্ডার ভন হামবোল্টকে। কেন প্রাকৃতিক জনক? এই আলেকজান্ডার ভন হামবোল্টকে প্রাকৃতিক ভূগোলের জনক বলা হয়। প্রকৃতি তত্ত্ব যা কিছু রয়েছে সবকিছু নিয়ে গবেষণা করে প্রাকৃতিক ভূগোলের জনক হিসেবে আখ্যায়িত পেয়েছেন। ইনি হচ্ছে জার্মানি একজন ভূগোলবিদ, জার্মানি একজন বিজ্ঞানী, যিনি ভূগোল বিষয় নিয়ে গবেষণা করে প্রাকৃতিক ভূগোলের জনক হয়েছেন। তাহলে এনার নাম হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। ইনি কোথাকার বিজ্ঞানী ছিল? জার্মানি বিজ্ঞানী ছিল, প্রথম দিন আমরা বলেছিলাম। এরপর দেখো, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও বৈশিষ্ট্য সুন্দরভাবে এটাই খেয়াল করো শুধু। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল এবং জীবমণ্ডল এইসব উপাদানগুলো দ্বারা গঠিত। তারপর দেখো, এই চারটা উপাদান দ্বারা গঠিত। এই উপাদানগুলোর অবস্থান, বৈশিষ্ট্য এবং পরিবেশ, এগুলো গুরুত্ব কি, যে সম্পর্কে আলোকপাত করা হয়, যে সম্পর্কে আলোকপাত করা প্রাকৃতিক ভূগোলের মূল কাজ। তাহলে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কি, বায়ুমণ্ডল কি, কিভাবে বায়ুমণ্ডলের স্তরগুলো কি, বায়ুমণ্ডল কি, এই বায়ুমণ্ডলের মধ্যে কি আলোচনা করা হয়, অশ্বমণ্ডল কি এবং জীবমণ্ডল কি, এই চারটা উপাদান দ্বারা গঠিত এই প্রাকৃতিক ভূগোল। এই উপাদানগুলোর অবস্থান, তারপরে বৈশিষ্ট্য, পরিবেশ, এগুলোর গুরুত্ব কি, সেই সম্পর্কে আলোকপাত করা হয় প্রাকৃতিক ভূগোলের মূল কাজ, এগুলো আলোচনা করা। এরপর দেখো 2 নম্বরে, বিশ্ব প্রকৃতি হিসেবে মহাবিশ্ব এবং সৌরজগৎ ও এর বিকাশ, এদের অবস্থান ও গাণিতিক পরিমাপ প্রকৃতি সম্পর্কে বিশদ আলোচনা করে থাকে। তাহলে বিশ্ব প্রাকৃতিক হিসেবে মহাবিশ্ব এবং সৌরজগৎ, এর উৎপত্তি ও বিকাশ, এদের অবস্থান ও গাণিতিক পরিমাপ প্রকৃতি সম্পর্কে বিশদ আলোচনা করে। 3 নম্বরে দেখো, আমাদের এই পৃথিবী নামক গ্রহের আকার, আয়তন, কক্ষপথ,
গতি, এর উপগ্রহ, চন্দ্র সূর্যের অবস্থান, অক্ষাংশ দ্রাঘিমাংশ, সমমণ্ডল প্রভৃতি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকেন প্রাকৃতিক ভূগোল। তাহলে আমরা সেদিন এই জন্যই আমরা দেখো গ্রহের কক্ষপথ, উপগ্রহ, তারপর সূর্যের অবস্থান, অক্ষাংশ দ্রাঘিমাংশ, এগুলো আমরা সেদিন আলোচনা করেছি, আগে আলোচনা করেছি। কারণ প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যে এগুলো পড়ে থাকে, প্রাকৃতিক ভূগোল এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকে, যার কারণে ওইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগেই আলোচনা করে নিয়েছি। আমরা পরবর্তী অধ্যায়গুলো পড়াতে গেলে এগুলো আস্তে আস্তে আমরা পাবো আর কি, কাজে লাগবে। সেই জন্য আমরা আগেই প্রাথমিক ধারণা নিয়ে নিয়েছি, ভূগোলের সিলেবাস পড়ানোর আগে আমরা ওটা নিয়ে নিলাম। তারপরে দেখো 4 নম্বরে পৃথিবীর পরিবেশের জন্য শক্তির উৎস, সৌরশক্তির বিন্যাস, বাস্তুতন্ত্রের বিভিন্ন চক্র প্রভৃতি প্রাকৃতিক বিষয়গুলি বর্ণনা করে থাকে। তাহলে পৃথিবীর পরিবেশের জন্য শক্তির উৎস, সৌরশক্তির বিন্যাস, বাস্তুতন্ত্রের বিভিন্ন চক্র প্রভৃতি প্রাকৃতিক বিষয়গুলি বর্ণনা করে থাকে এই প্রাকৃতিক ভূগোল। এরপরে 5 নম্বর দেখো প্রাকৃতিক ভিত্তি হিসেবে পানির পরিবেশ, বায়ুমণ্ডলীয় পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আলোকপাত করে থাকে। তাহলে পানির পরিবেশ, পানির অবস্থান, পানির গঠন, পানির বিন্যাস ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। তারপরে বায়ুমণ্ডলের পরিবেশ, বায়ুমণ্ডলের 3টা স্তর, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এগুলো নিয়ে আলোচনা করে থাকে বায়ুমণ্ডল। তারপর উদ্ভিদ এবং প্রাণীর যে সম্পর্ক, যেটা জীব ভূগোলের মধ্যে আলোচনা করা হয়, এই উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক সব আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। এরপরে দেখো প্রাকৃতিক ভূগোল কতগুলো নিয়ম বা সূত্র দ্বারা ব্যাখ্যা বা বিশ্লেষিত হয়। তাহলে কিছু কিছু নিয়ম বা সূত্র দ্বারা ব্যাখ্যা বিশ্লেষিত হয়, এই নিয়মগুলো সর্বত্র সমভাবে প্রযোজ্য। তারপরে 7 নম্বরে পৃথিবীর অভ্যন্তরে শিলামণ্ডল, যেমন পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এই অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এগুলো আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। বিভিন্ন ভূগঠনিক প্রক্রিয়া, যেমন ভূগঠনিক প্রক্রিয়া, ভূ আলোড়ন, ধীর পরিবর্তন যেটা বলা হয়, আকস্মিক পরিবর্তন, ধীর পরিবর্তন, এগুলো নিয়ে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। এরপরে অগ্নুৎপাত হওয়ার কারণ কি, কিভাবে হয়, কেন হয়, হলে কি ক্ষতি হয় বা এর ফলাফল কি, এগুলো নিয়ে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। এরপর দেখো ভূমিরূপ গঠন। ভূমিরূপ পৃথিবীর ভূমিরূপ কয়টি? 3টি। একটা হচ্ছে সমভূমি, মালভূমি, পাহাড় বা পর্বত। তাহলে পৃথিবীর ভূমিরূপ হচ্ছে 3টি: সমভূমি, মালভূমি, পাহাড় বা পর্বত, যেটা আমরা পরের অধ্যায়গুলোতে আলোচনা করতে পারবো, আলোচনায় পাবো সেগুলো। এইগুলো নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। এরপর দেখো এবং এর ফলে সৃষ্ট ভূমিরূপ, মহাদেশী সঞ্চালন, তত্ত্ব প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোল। এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলা। আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং বৈশিষ্ট্য জানলাম। এরপরে প্রাকৃতিক ভূগোলের পরিধি সম্পর্কে জানবো। তাহলে প্রাকৃতিক ভূগোলের পরিধি দেখো, প্রাকৃতিক ভূগোলের পরিধি এখানে কি কি আলোচনা করা হয়: ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, জীব ভূগোল, পানি বিদ্যা, আবহাওয়া বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিদ্যা, মানচিত্রাঙ্কন বিদ্যা, জ্যোতির্বিদ্যা, এগুলো আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। ভূমিরূপ বিদ্যা কি দেখো, ভূমিরূপ বিদ্যা বলতে কি কি আলোচনা করা হয়? ভূমিরূপ বিদ্যা পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূ আলোড়ন, পাহাড়, পর্বত, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদ নদী, খাল বিল উৎপত্তি, ক্রমবিকাশ, বায়ুর কার্য, হিমবাহের কার্য প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। এই শাখা থেকে আরো জানা যায় পৃথিবীর নামক এই গ্রহের উৎপত্তি কি, কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবীর অভ্যন্তরভাগে কি রয়েছে, আর ভূমিকম্প কেমন করে হয়, কিভাবে হয়, এর ফলাফল কি, ভূগোলের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে ভূমিরূপ বিদ্যা। তাহলে আবার ভূমিরূপ বিদ্যা কি কি আলোচনা করা থাকে? ভূরূপ বিদ্যা বা ভূমিরূপ বিদ্যা একই। এই ভূরূপ বিদ্যার মধ্যে আলোচনা করে থাকে পৃথিবীর গঠন, পৃথিবীর অবস্থান, পৃথিবীর বিন্যাস, পৃথিবী কিভাবে উৎপত্তি লাভ করেছে, তারপরে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এগুলো কিভাবে তার কার্যক্রম অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আলোচনা করে থাকে। তারপরে মৃত্তিকা ভূগোল।
মৃত্তিকা ভূগোলের মধ্যে আলোচনা করা হয় মাটির বুনট, গঠন, মাটির অবস্থান, মাটির বিন্যাস ইত্যাদি। কারণ সব অঞ্চলে সব ধরনের মাটি পাওয়া যায় না, সব মাটি কোন অঞ্চলে এঁটেল মাটি বিখ্যাত, কোন অঞ্চলে দোআঁশ বেলে দোআঁশ, কোথাও আবার বেলে মাটি রয়েছে। এভাবে মৃত্তিকা ভূগোলের মধ্যে মাটির গঠন, বুনট, বিন্যাস ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। এরপর জীব ভূগোলের মধ্যে উদ্ভিদ প্রাণী সবকিছুরই যে মানে একে অপরের পরিপূরক, এগুলো নিয়ে আলোচনা করা থাকে। তাছাড়া জীব বৈচিত্র্য, তারপরে তোমার জীব বৈচিত্র্য, জীবের স্থানিক ভিন্নতা, তারপরে জীবের প্রাণীর অবস্থান, উদ্ভিদের অবস্থান, প্রাণীর বিন্যাস, উদ্ভিদের বিন্যাস ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করে থাকে জীব ভূগোলের মধ্যে। অর্থাৎ তারপরে পানিবিদ্যার মধ্যে যেটা বায়ুমণ্ডল বলা হয়, এই পানিবিদ্যার মধ্যে আলোচনা করা থাকে পানির বন্টন, পানির বিন্যাস, পানির অবস্থান, সাগর মহাসাগরের অবস্থান। এছাড়াও বায়ুমণ্ডলের মধ্যে পানি কি অবস্থায় রয়েছে, কিভাবে ভূপৃষ্ঠের মধ্যে পানি রয়েছে, কতটুকু পানি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে থাকে পানিবিদ্যা। এবার আবহাওয়াবিদ্যার প্রতিদিনের গড়কে বলা হয় আবহাওয়া সব অঞ্চলে একরকম নয়, এক এক এলাকায় এক এক ধরনের আবহাওয়া বিদ্যমান বা বিরাজমান, এগুলো নিয়ে আলোচনা করে আবহাওয়াবিদ্যা। তারপরে জলবায়ুবিদ্যার মধ্যে বায়ুর প্রবাহ, বায়ুর অবস্থান, বায়ুর উষ্ণতা, বায়ুর তাপমাত্রা, বায়ুর পুঞ্জ, বায়ু প্রাচীর ইত্যাদি, তাছাড়া বৃষ্টিপাত সহ বিভিন্ন ধরনের আলোচনা করা হয় জলবায়ু বিদ্যার মধ্যে। কারণ জলবায়ু কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট কোনো এলাকার কোনো অঞ্চলের 20 থেকে 30 বছর অথবা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। এই জলবায়ুর মধ্যে এগুলো আলোচনা করা হয়। তারপরে সমুদ্রবিদ্যার মধ্যে সমুদ্রের অবস্থান, সমুদ্রের বিন্যাস বা বন্টন, সমুদ্রের নামকরণ করা, তারপরে সমুদ্রের পানির বিন্যাস, পানির বন্টন ইত্যাদি, সমুদ্রের তলদেশের ভূমিরূপ, এগুলো নিয়ে আলোচনা করে সমুদ্রবিদ্যা। তারপরে মানচিত্রের ক্ষেত্রে অর্থাৎ ভূগোলের ক্ষেত্রে যে মানচিত্রগুলো রয়েছে, এই মানচিত্র অঙ্কনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় মানচিত্রাঙ্কন বিদ্যার মধ্যে। জ্যোতিষবিদ্যা নামে একটি বিদ্যা রয়েছে যেগুলো আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রাকৃতিক ভূগোলের পরিধি সম্পর্কে জানলাম। প্রাকৃতিক ভূগোলের পরিধি পর্যন্ত আজকে আমরা করবো। আগামী দিনে এসে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন উপাদান সহ আরো অন্যান্য আলোচনা করব। এখন তোমাদের কথা শোনা হবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে গত ক্লাসগুলোতে শুনবো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে ধন্যবাদ।